এর আগের দিনের ক্লাসে যে পড়া নিয়ে আলোচনা হয়েছিল সেই পড়াটার মধ্যে বেশ কয়েকজন বলেছে যে ওই অংশটা বুঝতে পারিনি। আমি তাই আজকে ওটা দিয়ে শুরু করছি, ওই অংশটা বুঝিয়ে দিব, তারপরে নতুন পড়া পড়াবো। তাহলে ওই অংশটা হচ্ছে যেখানে যে চুম্বকের মেরু নির্ণয়, যে চুম্বকের মেরু কি করে নির্ণয় করব। প্রথমত হবে যে পরীক্ষাটা আছে, একটা কার্ডবোর্ড নেব, সাদা পেপার, সাদা পেপারের উপরে একটা দণ্ড চুম্বক নেব। দণ্ড চুম্বকের দুটো প্রান্ত থাকবে, একটা এন আর একটা এস। সেই কার্ডবোর্ডের দুই প্রান্তে কি নিব আমি দুটো চুম্বক শলাকা। এবার দেখো, একদম চুম্বক শলাকার এন এস প্রান্তটাকে যদি আমি আবার এ বি বলি, তাহলে এখানে দুটো এ বি পাবো। এবার বলা হলো যে এই এ বি গুলোকে যদি সরলরেখা বরাবর টেনে নেওয়া হয়, তাহলে ওই দণ্ড চুম্বকের মধ্যে কোনো একটা বিন্দুতে মিলিত হবে। সেই বিন্দুটাকে বলা হবে চুম্বকের মেরু। এবার এই দুটো যেহেতু মিলিত হবে তো সেটা এন মেরু হবে, কারণ এই দুটো প্রান্তে কি আছে, এস আছে, মানে দক্ষিণ আছে, দক্ষিণ মেরু। তাহলে দক্ষিণ মেরু সর্বদা কার দ্বারা আকৃষ্ট হয়, উত্তর মেরু দ্বারা আকৃষ্ট হবে। আর এই উত্তর মেরু মানে মেরুটা থাকবে প্রান্ত থেকে কিছুটা ভেতরে। ঠিক আছে, এটা হচ্ছে আগের দিনের পরীক্ষা। আর একটা বুঝতে পারেনি যে বিকর্ষণটাই হচ্ছে আকর্ষণের চেয়ে চুম্বকের প্রকৃষ্ট প্রমাণ। যেটা বলেছিলাম যে একটা চুম্বক পদার্থ বা চুম্বক যাই হোক নিব, তার পাশাপাশি আমি যদি একটা কাঁচা লোহার দণ্ড বা ইস্পাত নিয়ে আসি, তাহলে কি হবে, তাহলে দেখতে পাবো যে ওই চুম্বকটা ওই দুই প্রান্ত দিয়েই কিন্তু এই দুটো চুম্বক পদার্থকে আকর্ষণ করতে পারছে। বা এটাকে যদি আমি চুম্বক বলি, তাহলে এটাকে যদি আমি চুম্বক পদার্থ বলি, তাহলে কি হবে, এরা দুজন পরস্পরকে আকর্ষণ করবে যে কোনো প্রান্ত দিয়ে, কারণ এর তো কোনো প্রান্ত নেই চুম্বক পদার্থের, বা এরও কোনো পদার্থ নেই যদি আমি এটাকে চুম্বক পদার্থ বলে থাকি। এবার হচ্ছে ঠিক আছে, তারা আকর্ষণ করলো, তার আকর্ষণে তারা বোঝা গেল না যে কোনটা চুম্বক আর কোনটা চুম্বক পদার্থ, কারণ চুম্বক কি করবে, সর্বদা চুম্বক পদার্থকে আকর্ষণই করবে, সেটা যে মেরুতেই নিয়ে যাওয়া হোক না কেন। এবার হচ্ছে যে এর পাশাপাশি যদি আমি একটা দণ্ড চুম্বককে নিয়ে আসি, তাহলে দণ্ড চুম্বককে যখনই নিয়ে আসবো তখন দেখব যে এরা দুজন পরস্পরকে আবার আকর্ষণ করছে। পরস্পরকে যখনই আকর্ষণ করছে তখন আমি বুঝতে পারবো না যে এটা চুম্বক আছে কিনা বা এটা চুম্বক আছে কিনা। তার পাশাপাশি আরেকটা যখন পদার্থকে নিয়ে আসছে বা চুম্বককে নিয়ে আসছে, বা এটা তো আকর্ষণ করে দিল, তার এটা ধরে নিলাম যে এটা আমি চুম্বক নিয়ে এলাম, কিন্তু এটাই যে চুম্বক আছে তার কি গ্যারান্টি আছে, এটা আকর্ষণ করছে। চুম্বক পদার্থ হতে পারে, কারণ চুম্বক পদার্থ কি করে, আকর্ষণ করে। এরপরে হচ্ছে এর পাশাপাশি যদি আমি আর একটা চুম্বককে নিয়ে আসি, যখন দুটোর মেরু প্রায় একই, প্রায় না, মেরু একই, মানে এটা হচ্ছে এন মেরু, এটাও এন মেরু। এবার আমরা চুম্বকের বৈশিষ্ট্য থেকে জানবো চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে আর সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। এখানে দেখতে পাবো যে চুম্বকের এই মেরুটা আর এই মেরুটা পরস্পর থেকে কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে। যখনই দূরে সরে যাচ্ছে তখনই আমরা বুঝতে পারবো তাহলে এটাও চুম্বক আছে আর এটাও চুম্বক আছে। বাকি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র আকর্ষণই হচ্ছে। তাহলে আকর্ষণ থেকে এটা বুঝতে পারছিলাম না যে এটা চুম্বক নাকি এটা চুম্বক, নাকি এটা চুম্বক নাকি এটা চুম্বক। যে কোনো একটা চুম্বক হবে, বাকি সবটা চুম্বক পদার্থ হতে পারে। কিন্তু যখনই বিকর্ষণ করবে তখনই আমরা বুঝতে পেরে গেলাম যে এটাও অবশ্যই চুম্বক আছে আর এটাও অবশ্যই চুম্বক আছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে বিকর্ষণটাই হচ্ছে চুম্বকের প্রকৃষ্ট প্রমাণ। যে বিকর্ষণ ছাড়া চুম্বককে বোঝা যাবে না যে কোনটা চুম্বক বা দুটো চুম্বক কিনা।
এবার আসবো আজকের পড়া। আজকের পড়া হবে চুম্বক আবেশ বা চুম্বক আবেশ কাকে বলবো। চুম্বক আবেশ বলা হবে, আগে সংজ্ঞাটা বলি তারপরে, যে কোনো এক চুম্বক পদার্থকে যদি চুম্বকের খুব কাছাকাছি নিয়ে আসা হয় বা একটা চুম্বকের সাথে যুক্ত করে দেওয়া হয়, তাহলে ওই চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে বলা হবে চুম্বক আবেশ। আরেকবার, একটা দণ্ডচুম্বক নিলাম, দণ্ডচুম্বকের খুব কাছাকাছি যদি আমি একটা চুম্বক পদার্থকে, দণ্ডচুম্বক তার পাশাপাশি একটা চুম্বক পদার্থকে যদি নিলাম, তাহলে এটা কি হবে, সাময়িকভাবে দণ্ডচুম্বকে পরিণত হবে। আর এই ঘটনাটাকেই বলা হবে চুম্বক আবেশ। সাময়িকভাবে কাছাকাছি বা এর স্পর্শ করে, এই চুম্বক পদার্থটা কি আছে, চুম্বককে স্পর্শ করে আছে। আর এই চুম্বক পদার্থটা কি আছে, একটু কাছাকাছি আছে বা একটু সামান্য দূরে আছে। তাহলে এটাও চুম্বকে পরিণত হবে, এটাও চুম্বকে পরিণত হবে। তাহলে এই দুটো ঘটনা কার জন্য হচ্ছে, এর জন্য। তাহলে কোনো দণ্ডচুম্বকের কাছাকাছি বা সংলগ্ন অবস্থায় কোনো চুম্বক পদার্থকে নিয়ে এলে ওই চুম্বক পদার্থটা কি হবে, সাময়িকভাবে চুম্বকে পরিণত হবে। এই ঘটনাকে বলা হবে চুম্বক আবেশ। এবার এখানে দেখো যে চুম্বক আবেশের ফলে কি ঘটছে, এই দণ্ডচুম্বকটা একে চুম্বকে পরিণত করছে। যে দণ্ডচুম্বকটা কোন চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করবে তাকে বলা হবে আবেশকারী চুম্বক। কি বলা হবে, আবেশকারী চুম্বক। আরেকবার, যে দণ্ডচুম্বক কোন চুম্বক পদার্থকে আবেশের ফলে বা চুম্বক আবেশের ফলে চুম্বকে পরিণত করবে তাকে বলা হবে আবেশকারী চুম্বক, মানে একে আবেশকারী চুম্বক। এবার একে বলা হবে কি, আবিষ্ট চুম্বক। যে চুম্বক আবেশের ফলে কোন চুম্বক পদার্থ যদি চুম্বকে পরিণত হয়, সাময়িকভাবেই হোক, তাহলে সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, সেই চুম্বক পদার্থকে বলা হবে আবিষ্ট চুম্বক। তাহলে এটাকে কি বলা হলো, আবেশকারী, এটাকে বলা হলো আবিষ্ট চুম্বক। এবার আবিষ্ট চুম্বকের মধ্যে যে চুম্বক ধর্মের সৃষ্টি হয়, আবিষ্ট চুম্বকের মধ্যে যে চুম্বক ধর্মের সৃষ্টি হয়, বা এখানে বলতে পারবো যে চুম্বক আবেশের ফলে আবিষ্ট চুম্বকের মধ্যে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হবে, বা যে চুম্বকত্বের সৃষ্টি হয় তাকে বলা হবে আবিষ্ট চুম্বকত্ব। কি বলা হবে, আবিষ্ট চুম্বকত্ব। এরপরে হচ্ছে যে এটা একটা মেরুতে যুক্ত আছে, বা এই মেরুতেই যুক্ত করি না কেন, যে কোনো একটা মেরুতে যুক্ত। তাহলে চুম্বক আবেশের ফলে আবেশকারী চুম্বক বা দণ্ড চুম্বকের যে মেরুতে যুক্ত থাকে, চুম্বক আবেশের সময় বা আবেশের ফলে চুম্বক পদার্থ চুম্বকের যে মেরুতে যুক্ত থাকে, তাহলে সেই মেরুটাকে বলা হবে আবেশকারী মেরু। এবার হচ্ছে যে চুম্বক আবেশের সময় চুম্বক পদার্থের যে মেরু আবেশকারী মেরুর সাথে যুক্ত থাকে তাকে বলা হবে আবিষ্ট মেরু। কি বলা হবে, আবিষ্ট মেরু। তাহলে এখানে বেশ কয়েকটা জিনিস পেলাম। প্রথমটা হচ্ছে যে আবেশকারী চুম্বক কোনটা, যে চুম্বক আবেশের সময় যে চুম্বকটা চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করবে সেটাকে বলা হবে আবেশকারী চুম্বক।
যে চুম্বক পদার্থটা চুম্বক আবেশের ফলে সাময়িকভাবে চুম্বকে পরিণত হবে তাকে বলা হবে আবিষ্ট চুম্বক। চুম্বক আবেশের ফলে আবিষ্ট চুম্বকে যে চুম্বকত্বের সৃষ্টি হয় তাকে বলা হবে আবিষ্ট চুম্বকত্ব। আবেশকারী চুম্বকের যে মেরুতে চুম্বক পদার্থ যুক্ত থাকে তাকে বলা হবে আবেশকারী মেরু। আর চুম্বক পদার্থের যে মেরু চুম্বক আবেশকারী চুম্বকের সাথে যুক্ত থাকবে এবং চুম্বক আবেশ ঘটনাটি ঘটাবে তাকে বলা হবে আবিষ্ট মেরু। এরপরে দেখো এখানে ঘটনা আছে বা পরীক্ষা আছে। একটা কার্ডবোর্ড নিলাম, কার্ডবোর্ডের উপরে বেশ অনেকটা লোহার চূর্ণ, নিকেল বা কোবাল্টের চূর্ণ রেখে দিলাম। লোহার চূর্ণ, নিকেল বা কোবাল্টের চূর্ণ যদি রেখে দিই তাহলে দেখা যাবে, রেখে দিই এবং তার উপরে যদি একটা চুম্বক পদার্থকে নিয়ে আসি। প্রথমে কি আছে, একটা কার্ডবোর্ড, কার্ডবোর্ডের উপরে আছে লোহা, নিকেল, চূর্ণ, তার উপরে আমি কি নিয়ে এলাম, একটা চুম্বক পদার্থকে নিয়ে এলাম। যখন চুম্বক পদার্থকে নিয়ে আসবো তখন দেখতে পাবো যে এই চূর্ণগুলোর কোনরূপ কোনো পরিবর্তন হয়নি বা এরা এর দ্বারা আকৃষ্ট হয়নি। কিন্তু পরক্ষণে যখন আমরা এর উপরে একটা দণ্ড চুম্বককে নিয়ে আসবো তখন দেখতে পাবো যে এখানে এই চুম্বক পদার্থ দ্বারা এই নিকেল কোবাল্ট গুলো কি হচ্ছে, আকর্ষিত হচ্ছে, বা এই নিকেল কোবাল্ট বা লোহাগুলো ওই চুম্বক পদার্থের গায়ে গিয়ে আটকে যাচ্ছে। তাহলে এখানে হঠাৎ করে চুম্বকের সৃষ্টি হলো কার জন্য, উপরে থাকা দণ্ড চুম্বকের জন্য। মানে এর মধ্যে তাহলে কি হলো, চুম্বক আবিষ্ট হলো। তাহলে একে বলা, এই ঘটনাটাকে তখন বলা হচ্ছে চুম্বক আবেশ। আরেকবার যেটা কার্ডবোর্ড নিব, কার্ডবোর্ডের উপরে কি করব, কিছুটা লোহা, নিকেল, চূর্ণ রাখবো। রাখার পর এবার তার উপরে যদি আমি একটা চুম্বক পদার্থকে নিই তাহলে দেখতে পাবো যে ওই চুম্বক পদার্থ দ্বারা ওই লোহা, নিকেল, কোবাল্ট গুলো আকর্ষিত হচ্ছে না। যখনই আকর্ষিত হবে না তখন কি করা হবে, তাহলে এখানে কি হয়েছে, তখন চুম্বক সৃষ্টি হয়নি এটা। এবার এর উপরে যখন আমি একটা দণ্ড চুম্বক নিয়ে আসবো তখন দেখতে পাবো যে ওই লোহা, নিকেল, চূর্ণগুলো ওই চুম্বক পদার্থ দ্বারা আকৃষ্ট হচ্ছে। চুম্বক পদার্থ দ্বারা আকৃষ্ট হচ্ছে মানে তাহলে এটাতে কি ঘটেছে, আবেশ ঘটেছে, চুম্বক আবেশ, এবং এটা কি হয়েছে, সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কাছাকাছি বা সংযুক্ত অবস্থায় যদি কোনো চুম্বককে নিয়ে আসি তাহলে কি হবে, চুম্বকের আবেশ ঘটবে এবং চুম্বক পদার্থ সাময়িকভাবে চুম্বকে পরিণত হবে। এবার হচ্ছে যে আবিষ্ট চুম্বকের মেরু প্রকৃতি বা মেরুগুলো কিরকম হবে। আবিষ্ট চুম্বকের মেরুগুলো হবে আবিষ্ট চুম্বকের মেরু পরীক্ষার জন্য একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা হচ্ছে যে এটা একটা দণ্ড চুম্বক বা দণ্ড চুম্বকের কথা বা এখন একটা চুম্বক শলাকা নিলাম। কোন একটা দণ্ডের উপরে যে একটা চুম্বক শলাকা নিলাম, যে চুম্বক শলাকাটা কি হবে, অবাধে ঘুরতে পারবে ডানে বামে। এবার হচ্ছে যে এর কাছাকাছি বেশ অনেকটা দূরে, কাছাকাছি আবার অনেকটা দূরে বা এর থেকে একটু দূরে, এমন দূরে যেন এর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না, যে এই এন মেরুটা আর এই এন মেরুটার মধ্যে যেন বিকর্ষণ না থাকে। তাহলে কি করা হলো, একটা দণ্ড চুম্বক নেওয়া হলো। এবার এর মধ্যে যদি বিকর্ষণ বা আকর্ষণ না থাকে তাহলে কি হবে, এর কোনো ঘূর্ণন হবে না বা এই সরে যাবে না। কিন্তু পরক্ষণে যখন এদের মাঝখানে একটা চুম্বক পদার্থকে যদি আমি প্রবেশ করাই, চুম্বক পদার্থ যখনই প্রবেশ করাবো তখন দেখতে পাবো যে এই এন মেরুটার কি ঘটেছে, বিকর্ষণ ঘটেছে। কেন বিকর্ষণ ঘটেছে, তাহলে এখানে অবশ্যই এন মেরু সৃষ্টি হয়েছে।
এন মেরু যদি সৃষ্টি হয় তাহলে কি হলো, এন মেরু পরস্পরকে বিকর্ষণ করলো, মানে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এখানে কি সৃষ্টি হয়েছে, অবশ্যই এস মেরু সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে এই পরীক্ষা থেকে বোঝা যাবে, যে কোন একটা চুম্বক পদার্থের কাছাকাছি চুম্বক আবেশ যখন ঘটাবে কোন একটা দণ্ডচুম্বক, তাহলে চুম্বক পদার্থের যে অংশটা চুম্বকের কাছাকাছি থাকবে, এটা চুম্বক পদার্থের এই অংশটা, তাহলে যেটা কাছাকাছি থাকবে সেটাতে সর্বদা বিপরীত মেরুর সৃষ্টি হবে, আর দূরবিন্দু মেরুতে সর্বদা সমমেরুর সৃষ্টি হবে। আরেকবার বলি পরীক্ষাটা, যে একটা চুম্বক শলাকা নিব কোন একটা দণ্ডের উপরে, এমন করে যেন থাকে যেন এই অংশটা বা এই চুম্বক শলাকাটা অবাধে ঘুরতে পারে। এবার হচ্ছে যে একটু দূরে একটা দণ্ডচুম্বক নিলাম, দণ্ডচুম্বকের এন প্রান্ত আর এই চুম্বক শলাকার এন প্রান্ত যেন একই দিকে থাকে, কিন্তু এদের মধ্যে এতটা দূরত্ব থাকবে যে এদের মধ্যে যেন কোনো বিকর্ষণ বা আকর্ষণ বল ক্রিয়া না করে। এবার হচ্ছে যে এদের দুজনের মাঝখানে যদি আমি একটা দণ্ডচুম্বককে নিয়ে আসি, তখন দেখতে পাবো যে এই এন মেরুটা কি হয়েছে, এই এখান থেকে জিনিসটা সরে গেছে, মানে এদের মধ্যে কি হয়েছে, বিকর্ষণ হয়েছে। তাহলে এখান থেকে বিকর্ষণ থেকে আমরা কি বুঝতে পারবো, তাহলে এখানে এন মেরু সৃষ্টি হয়েছে, এখানে যদি এন মেরু সৃষ্টি হয় তাহলে অবশ্যই এখানে এস মেরু সৃষ্টি হবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে দূরবর্তী বিন্দু বা ওই চুম্বক পদার্থের দণ্ডচুম্বক থেকে দূরবর্তী বিন্দুতে সর্বদা কি সৃষ্টি হয়, বিপরীত মেরু না সমমেরু, দূরবর্তী বিন্দুতে সমমেরু আর নিকটবর্তী বিন্দুতে বিপরীত মেরুর সৃষ্টি হয়। তাহলে এটা এন, এটা এন, এটা এস, দূরে এস। তাহলে এখান থেকে বোঝা গেল যে কাছাকাছি যে মেরুটা থাকবে সেটাতে সর্বদা বিপরীত, আর দূরবর্তী থাকবে সেটাতে সর্বদা সমমেরুর সৃষ্টি হবে। তাহলে এটা হচ্ছে মেরুর প্রকৃতি। এবার হবে যে চুম্বক আবেশ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। চুম্বক আবেশ নির্ভর করে প্রথমত যে পদার্থতে আবেশ ঘটাবো সেটা কি হতে হবে, চুম্বক পদার্থ হতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে চুম্বক পদার্থ। তাহলে প্রথম হবে চুম্বক পদার্থ। তাহলে যে পদার্থতে বা যাতে আমরা চুম্বক আবেশ ঘটাবো সেটা যেন চুম্বক পদার্থ হয়। যদি চুম্বক পদার্থ না হয় তাহলে সেখানে চুম্বক আবেশ ঘটবে না। দ্বিতীয়, যে ওই চুম্বকটা বা কোন একটা চুম্বক পদার্থের কাছাকাছি যখন একটা দণ্ডচুম্বক থাকবে, এখানে চুম্বক পদার্থ আছে, এর কাছাকাছি যখন একটা দণ্ডচুম্বক থাকবে ততক্ষণই কিন্তু এই চুম্বকটা কি থাকবে, সাময়িকভাবে বা চুম্বকে পরিণত অবস্থায় থাকবে। কিন্তু এই চুম্বকটা যখনই সরিয়ে নেওয়া হবে তখন এই চুম্বক পদার্থটা চুম্বকের আর চুম্বক অবস্থায় থাকবে না, কি হবে, আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসবে। আরেকবার, যে এই চুম্বক পদার্থটার কাছাকাছি যদি আমি কোনো একটা দণ্ডচুম্বককে নিয়ে আসি তাহলে এটা কি হলো, চুম্বক আবেশের ফলে চুম্বকে পরিণত হলো। তাহলে এর ক্রিয়া ততক্ষণই থাকবে যতক্ষণ এই চুম্বক দণ্ডটা এর কাছাকাছি থাকবে। এটাকে যখনই সরিয়ে নেওয়া হবে তখন এই দণ্ডটা কি হবে, আর চুম্বক অবস্থায় থাকবে না, সেটা সাধারণ আবার চুম্বক পদার্থে পরিণত হবে। 3 নাম্বারটা বললাম মেরু নিয়ে, যে এর কাছাকাছি মেরু বা দণ্ডচুম্বকের কাছের মেরুটাতে সর্বদা বিপরীত মেরু আর দূরের মেরুটাতে সর্বদা সমমেরুর সৃষ্টি হবে। তাহলে কাছের মেরুতে বিপরীত মেরু আর দূরের মেরুতে সর্বদা বিপরীত মেরুর সৃষ্টি হবে। এটা হচ্ছে চুম্বকের আবেশের নিয়ম। এবার হচ্ছে আরেকটা প্রশ্ন এখানে, যে আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, আকর্ষণের পূর্বে আবেশ ঘটে ব্যাখ্যা করো। সাধারণভাবে দেখো
যে এর পাশাপাশি যখন আমি একটা চুম্বক পদার্থকে নিয়ে আসবো, এটা হচ্ছে দণ্ড চুম্বক। এটা চুম্বক পদার্থ। তাহলে এখন দণ্ড চুম্বকের পাশাপাশি যখন আমি চুম্বক পদার্থকে নিয়ে আসবো, তাহলে এটাতে কি হবে? প্রথমত আবেশ ঘটবে, আবেশ ঘটার পর এখানে এস আর এখানে এন মেরু সৃষ্টি হবে। তাহলে আবেশ যদি না হতো তাহলে এখানে এস আর এখানে এন মেরু কি সৃষ্টি হতো না। যদি না হতো তাহলে এদের মধ্যে কি হতো না, আবার এদের মধ্যে আকর্ষণ হতো না। তাহলে প্রথমে কি ঘটলো? আবেশ ঘটলো। আবেশের ফলে দুটো প্রান্ত বা দুটো মেরুর সৃষ্টি হলো, একটা এস আর একটা এন। মেরুর সৃষ্টি হলো বলে এখানে কি তৈরি হলো? বিপরীত মেরু তৈরি হলো, আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করলো। তাহলে প্রথম আবেশ হলো, তার পরবর্তী কি হলো? তাদের মধ্যে আকর্ষণ হলো। তাহলে এখান থেকে বলা যাবে যে প্রথমে আবেশ, তারপরে আকর্ষণ। বা এরকম প্রশ্ন আসে যে আকর্ষণের পূর্বেই যে আবেশ ঘটে ব্যাখ্যা করে। এবার হচ্ছে যে একক মেরুর অস্তিত্ব নেই প্রমাণ করে। যে একক মেরু, যে এটা কি আছে? একটা দণ্ডচুম্বক আছে। এবার যদি আমি মনে মনে ভাবি যে এত বড় দণ্ডচুম্বক আছে, তাহলে একে যদি আমি অর্ধেকটা ভেঙে দিলাম, তাহলে এন মেরুটা আলাদা হয়ে গেল, এস মেরুটা আলাদা হয়ে গেল। কিন্তু এরকম ঘটনা ঘটা কখনোই সম্ভব নয়। যখনই একটা চুম্বকের ভাঙা হবে, তখন কি হবে? তারা ভাঙা অংশটাতে বিপরীত মেরুর সৃষ্টি করবে। যেমন এটা যদি এস হয় তাহলে এখানে এন হবে, আর এটা যদি এন হয় তাহলে এখানে আবার এস মেরুর সৃষ্টি হবে। তাহলে কি হলো? যে একক মেরুর অস্তিত্ব বলে কোনো কিছু নেই। যে একটা দণ্ডচুম্বককে কি করা হলো? ভেঙে দিয়ে, প্রথমে দণ্ডচুম্বক ছিল, তার একদিকে এন মেরু ছিল, একদিকে এস মেরু ছিল। এবার এটাকে যখনই ভাঙা হবে তখন তার মাঝখানে বিপরীত মেরুর সৃষ্টি হবে। এটাকে যতবার ভাঙা হবে ততবার বিপরীত মেরুর সৃষ্টি হবে। এরপরে হচ্ছে যে পৃথিবী যে একটা বিশাল চুম্বক, পৃথিবী একটা বিশাল চুম্বক, এর ব্যাখ্যা। তার আগের আর একটা প্রশ্ন আছে এখানে। তাহলে এখান থেকে দেখো যে এই দণ্ডচুম্বককে যতবারই ভাঙা হোক না কেন, সর্বদা কি হবে? দুটো আলাদা আলাদা মেরুর সৃষ্টি হবে। দুটি আলাদা, এটাকে যদি টুকরো টুকরো বা ছোট ছোট বিন্দু আকারে পরিণত করে দেওয়া যায়, তবুও এটাতে কিসের সৃষ্টি হবে? দুটো আলাদা আলাদা মেরুর সৃষ্টি হবে। তাই বিজ্ঞানী ওয়েবারের মতে বিজ্ঞানী ওয়েবারের মতে একটা দণ্ডচুম্বকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনুচুম্বক অবস্থান করে। অনুচুম্বক বলতে যে একটা অণু, যে এটার কি আছে? একটা পদার্থ আছে, পদার্থকে যদি ভাঙা হয় তাহলে কি হবে? ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হবে। তাহলে বিজ্ঞানী ওয়েবারের মতে প্রত্যেকটা দণ্ডচুম্বকে অসংখ্য অনুচুম্বক বর্তমান, বা প্রত্যেকটা চুম্বককে যদি ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত করে দেওয়া হয়, তাহলে সেই অণুগুলোকে বলা হবে অনুচুম্বক। কি বলা হবে? অনুচুম্বক। অনুচুম্বক। তাহলে বিজ্ঞানী ওয়েবারের মতে দণ্ডচুম্বকের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনুচুম্বক বর্তমান। এরপর যে পৃথিবী যে একটা বিশাল চুম্বক, যদি পৃথিবী চুম্বক না হতো, তাহলে আমরা কি দেখতে পেতাম? তাহলে আমরা কোনোদিনই একটা কাঁটা কম্পাস বা একটা দণ্ডচুম্বককে সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে দেখতে পেতাম না। তাহলে যেহেতু দণ্ডচুম্বক বা চুম্বক শলাকা বা কম্পাসের মধ্যে যে চুম্বকটা আছে, সব চুম্বক কি করে থাকে? সর্বদা উত্তর ও দক্ষিণ মুখ করে থাকে। এবার এই উত্তর ও দক্ষিণ মুখ করে থাকার জন্য আমরা কি বুঝতে পারবো? যে পৃথিবী তাহলে কি আছে? বা কোনো একটা অদৃশ্য শক্তি আছে, চুম্বক শক্তি, যেটা কি করে ওই
দণ্ড চুম্বকের উত্তর মেরুকে টানছে বা দক্ষিণ মেরুকে টানছে। তাছাড়া আরেকটা জিনিস দেখতে পাবো যে পৃথিবীর যে কোনো অনুভূমিক জায়গা বা পৃথিবীর যে কোনো জায়গায় একটা দণ্ড চুম্বককে যদি আমি ঝুলিয়ে রাখি, তাহলে সেটা সর্বদা কি থাকবে? অনুভূমিক অবস্থায় থাকবে। কি অবস্থায়? অনুভূমিক বা সমান্তরাল অবস্থায়। কিন্তু যখনই এই দণ্ডচুম্বককে মেরুর কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেখতে পাবো যে এই দণ্ডচুম্বকে যখন উত্তর মেরুতে নিয়ে যাওয়া হচ্ছে বা পৃথিবীর উত্তর মেরুতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই দণ্ডচুম্বকের উত্তর মেরুটা কি হচ্ছে? ঝুঁকে যাচ্ছে। যখন দক্ষিণ মেরুতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এটা দক্ষিণ মেরুতে ঝুঁকে যাচ্ছে এইভাবে। তাহলে যখন উত্তর মেরুর কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে, তখন উত্তর মেরুটা কি হচ্ছে? ঝুঁকে যাচ্ছে। আর যখন দক্ষিণ মেরুর কাছাকাছি নিয়ে যাবো, তাহলে দক্ষিণ মেরুটা কি হবে? ঝুঁকে যাবে। এবার দেখা যায় আনুভূমিকের সঙ্গে এটা একটা নির্দিষ্ট কোণ করে আছে। তো আনুভূমিক তলের সাথে যে উত্তর গোলার্ধে বা উত্তর মেরুতে কোন দণ্ডচুম্বককে যখন উত্তর মেরুতে নিয়ে যাওয়া হবে বা উত্তর মেরুতে না বলে উত্তর গোলার্ধে নিয়ে যাওয়া হবে, তখন ওই দণ্ডচুম্বকের উত্তর মেরুটা কিছুটা ঝুঁকে যায়। আনুভূমিক তল থেকে যতটা ঝুঁকে যাবে, সেই তার মধ্যবর্তী কোণকে, যে আনুভূমিক তল আর ওই দণ্ডচুম্বকের মধ্যবর্তী কোণকে বলা হবে বিনতি কোণ। কি বলা হবে? বিনতি কোণ। তাহলে আরেকবার, যে একটা ঝুলন্ত দণ্ডচুম্বককে যখন উত্তর গোলার্ধে নিয়ে যাওয়া হবে, তখন কি হবে? দণ্ডচুম্বকের উত্তর মেরুটা উত্তর গোলার্ধের দিকে কিছুটা ঝুঁকে যাবে। এবার এই ঝুঁকে যাওয়ার জন্য অনুভূমিকের সঙ্গে কিছুটা কোণ উৎপন্ন করে, আর এই কোণটাকে বলা হবে বিনতি কোণ। তাহলে দক্ষিণ গোলার্ধে যখন ঝুঁকবে, তখন দক্ষিণ গোলার্ধের দিকে একটা কোণ উৎপন্ন হবে, সেটাকেও তখন কি বলা হবে? বিনতি কোণ। তাহলে বিনতি কোণ মানে হচ্ছে যে অনুভূমিকের সঙ্গে চুম্বকটা যতটা নিচে নেমে যাবে বা যতটা ঝুঁকে যাবে, সেটাকে বলা হবে বিনতি কোণ। এরপরে হচ্ছে যে তাহলে পৃথিবীর পৃথিবী কি আছে? তাহলে পৃথিবীর এদিকে যদি উত্তর দিকে একটা চুম্বক থাকে, যে এদিকে এম মেরু আর এদিকে এস মেরু, তাহলে উত্তর মেরুটা উত্তর দিকে থাকছে আর দক্ষিণ মেরুটা দক্ষিণ দিকে থাকছে। কিন্তু আসলে এরকম হওয়া সম্ভব কি? আসলে সম্ভব কেমন ছিল? যে এটা এস হতো আর এটা এন হতো একটা দোনো চুম্বকের। কিন্তু এই চুম্বকটা যখন উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে যখন যাচ্ছে, তখন এই চুম্বকের দণ্ড চুম্বকের এই মেরুটাকে তখন বলা হতো যে উত্তর সন্ধানী মেরু। কি বলা হবে এটা? উত্তর সন্ধানী মেরু। মানে এই মেরুটা কি করছে? উত্তর মেরুকে সন্ধান করছে। এই মেরুটা সর্বদা উত্তর মেরুকে সন্ধান করছে, তার জন্য এর নাম হচ্ছে উত্তর সন্ধানী মেরু। আর এই মেরুটা কি করছে? সর্বদা দক্ষিণ মেরুকে সন্ধান করছে, তার জন্য এটাকে বলা হবে দক্ষিণ সন্ধানী মেরু। পৃথিবী যে একটা বিশাল চুম্বক, সেটা নিয়ে আরেকটা প্রমাণ আছে যে একটা দণ্ডচুম্বককে, দণ্ডচুম্বক না বলে একটা চুম্বক পদার্থকে যদি দীর্ঘদিন ধরে উত্তর দক্ষিণ মুখ করে, পৃথিবীর মাঝে যেটা উত্তর আর এটা দক্ষিণ, তাহলে এখানে একটা যদি দণ্ডচুম্বককে সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে আমি কিছুদিন না বেশ কিছুটা সময় যদি আমি মাটিতে পুঁতে রাখি, তাহলে এটা একটা চুম্বক পদার্থ আছে। চুম্বক পদার্থকে কি করলাম? উত্তর দক্ষিণ মুখ করে আমি পৃথিবীতে পুঁতে রেখেছি। তাহলে দেখা যাবে যে এই চুম্বক পদার্থটা দণ্ড চুম্বকে পরিণত হয়েছে বা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করছে। তাহলে এখান থেকেও বোঝা যায় যে পৃথিবী হচ্ছে একটা বিশাল একটা চুম্বক। এবার হচ্ছে যে দুটি শক্তিশালী চুম্বককে রক্ষা করবো কিভাবে? দুটি শক্তিশালী চুম্বককে রক্ষা করা যাবে তাহলে দুটো দণ্ডচুম্বক নিলাম,
তাহলে ওদেরকে রক্ষা করতে গেলে এমন একটা কাজ করতে হবে যেন তারা আর আকর্ষণ করতে না পারে। তাহলে এই দুটোকে যদি কাছাকাছি লাগিয়ে দিই, তাদের মধ্যেও কিন্তু আকর্ষণ ক্রিয়াটা কাজ করছে। কিন্তু এদের মধ্যে যদি আমি একটা চুম্বক পদার্থকে দুই প্রান্তে যদি লাগিয়ে দিই, চুম্বক পদার্থ, দুটো চুম্বক পদার্থকে যদি আমি দুই প্রান্তে লাগিয়ে দিই, তাহলে এই প্রান্তটা কি করছে, একে আকর্ষণ করছে, এই প্রান্তটা একে আকর্ষণ করছে, এই প্রান্তটা একে আকর্ষণ করবে, এই প্রান্তটা একে আকর্ষণ করবে। এদের আকর্ষণ ক্রিয়া বেশিরভাগটা কোথায় ক্রিয়া করছে, এই চুম্বক পদার্থতে ক্রিয়া করছে। বেশিরভাগ আকর্ষণ ক্রিয়াটা যদি এদের মধ্যেই হয়, তাহলে তাদের নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে এদের মধ্যে যদি নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে কি করা যাবে, এইভাবে দণ্ড চুম্বককে রক্ষা করা যাবে। দণ্ড চুম্বকের মাঝখানে কোনো একটা চুম্বক পদার্থ রেখে দিই, তাহলে এই চুম্বক পদার্থগুলোকে তখন বলা হবে চুম্বক রক্ষক। কি বলা হবে, চুম্বক রক্ষক। তাহলে দুটো চুম্বকের মাঝখানে কি রাখবো, দুটো চুম্বক পদার্থ রাখবো, যাদের ক্রিয়া কি করবে, যে এদের আকর্ষণ ক্রিয়া এর উপরে, এর আকর্ষণ ক্রিয়া এর উপরে। এখানে দেখাবো যে এর কাছাকাছি আছে মানে এস, এর কাছাকাছি মানে এন, তাহলে এটাতেও কি সৃষ্টি হবে, এক প্রকার চুম্বক আবেশ সৃষ্টি হবে। তাহলে দুজনের মধ্যে কি থাকবে, আকর্ষণ থাকবে, আর দুটো চুম্বক কি থাকবে, রক্ষিত থাকবে। তার জন্য একে বলা হবে চুম্বক রক্ষক। এবার হচ্ছে যে চুম্বক নষ্ট হয় কিভাবে। চুম্বক নষ্ট হবে যে একটা চুম্বককে যদি খুব জোরে জোরে আঘাত করা হয়, একটা চুম্বককে যদি খুব জোরে জোরে আঘাত করা হয়, তাহলে একটা চুম্বককে যদি খুব জোরে আঘাত করি, তাহলে ওই আঘাতের ফলে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়। 2 নম্বর, একটা চুম্বককে যদি খুব বেশি পরিমাণে তাপ দেওয়া হয়, প্রচুর পরিমাণে যদি তাপ দিই, তাহলে ওই তাপের ফলে কিন্তু চুম্বকটা নষ্ট হবে। নষ্ট হয়ে কি হবে, সাধারণ চুম্বক পদার্থতে পরিণত হবে। তখন সেই ঘটনাগুলোকে বলা হবে বিচুম্বকন। বিচুম্বকন। তাহলে প্রথমটা কি হলো, আঘাত করা হলো, তারপরে তাপ দেওয়া হলো। এবার তাপের কাছে আরেকটি জিনিস আছে, যে যখন আমি